ধরেন আমার যদি হার্টের পেশেন্ট হই আমি যদি আইসিইউতেও থাকি তখনও কিন্তু আমার স্বাভাবিক খাবারের ইন্স্যুরেন্স করতে হবে। যদি আমি স্বাভাবিক খাবারটা চালিয়ে না নিই, শুধু হার্টের অসুখ এবং ওইটা নিয়ে টেক কেয়ার করি, তাহলে কিন্তু আমি মারা যাব। মানে সামান্য খাবারের অভাবে মারা যাব। সেটা আমাকে আপনি যেভাবেই স্যালাইন দেন, যাই দেন। তো এই জায়গাটাতেই আমার মনে হয় সরকারকে একটু উদাসীন লাগছে আমাদের কাছে। এই জায়গাটা সিরিয়াস হওয়া লাগবে। অর্থাৎ আমরা বেঁচে থাকা এবং সিরিয়াস কাজগুলো যা করছে, আমি ধরে নিচ্ছি ওটা আমার বিশেষজ্ঞ না, আমি জানি না, নিশ্চয়ই সিরিয়াস, নাহলে করবে কেন? কিন্তু যে জায়গাগুলোর দৈনন্দিন যে জিনিসটা, অর্থাৎ স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখাটা যদি এনশিওর না করেন, তাহলে আপনি যেদিন ওগুলো সলভ করবেন তখন আমরা বেঁচে থাকবো না। মানে এই প্রবলেমটা আমার মনে হয় এভাবে এতটা সিরিয়াসলি নেওয়া উচিত। সো এই পয়েন্টটা রেখে আমি এখন আমার পয়েন্টে আসি। দেখেন, পরিকল্পনা কথাটা ৩টা ভাগে আমরা পড়েছি, আমরা পড়াইছি বা পড়েছি বুয়েটেও যখন করেছি বা অন্যান্য জায়গায়। যেটা হলো যে আমাদের হচ্ছে ল্যান্ড ইউজ একটা ইস্যু, অর্থাৎ কিভাবে কোন জায়গাটায় কি বানাবেন এবং বানাবেন না সেটাকে থামানো, কিভাবে করা যায় তার স্ট্যান্ডার্ড ঠিক করা, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা ড্রেনেজ। এই কথাগুলো নিয়ে আমরা বরাবর এখানে আপনার আশিক ভাইয়ের এখানে আমরা তো মানে অনেকবার বলেছি রেগুলার আমরা এবং আলোচনা আমি এই করছি। কথা বলেছি যে আমি যে কথাটা সড়ক নিয়ে বলেছি, এটা যদি আপনি আবার ইয়ে করেন, রেকর্ডে আবার চালিয়ে দেন, তাহলে আপনার কোনো পরিবর্তন লাগবে না এখনকার পরিস্থিতির সাথে, এরকমও বলেছি ড্রেনেজের ব্যাপারেও। তো এখনও বাস্তবতাটা এরকম। তো এখন আমি এই জায়গাটাতে এভাবে আসি যে দেখেন, কিছু তাত্ত্বিক কথা খুব সহজভাবে বলার চেষ্টা করছি, সবাই বোঝে সেরকমভাবেই। সেটা হলো, আপনার একটা গাছের যদি আপনি দেখেন যে রুট আমরা জানি, কিন্তু রুটের প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পানি ও টানে না, ওর মূলরম থেকে পানি টানে, আমরা সবাই জানি মূলরম থেকে পানিটা গাছে যায় এবং বাকিটা দিয়ে পরিবহিত হয়, মানে এটা কাণ্ডে যায়, পাতায় যায়, যেখানে প্রয়োজন যাবে। ঠিক একইভাবে ওটা আবার যখন ফেরত আসে তখনও কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে সে একটা পাতা পেলেই সেখানে দেওয়া শুরু করবে না, তার একটা নির্দিষ্ট বড় রাস্তা আছে, ছোট ইয়ে আছে, এরকম আছে। তো এই যে বাস্তবতাটা, এটা কিন্তু যে কোনো শহরও একটা লিভিং বিং। এটার জন্য সবচেয়ে বড় যে ইয়েগুলো চ্যানেলগুলো, সেগুলো ড্রেনেজের চ্যানেল এবং ট্রান্সপোর্টের চ্যানেল। সো ট্রান্সপোর্টের চ্যানেলের প্রতিটা রাস্তা কিন্তু সবগুলো একই কাজ করবে না। অর্থাৎ আমাদের হাইওয়েগুলো হচ্ছে আমাদের যেগুলোকে, এগুলো আমরা সাধারণত ইয়ে বলি, আর্টেরিয়াল রোড বলি। ধরেন মিরপুর থেকে যে রাস্তাটা আমাদের চলে যাচ্ছে গুলিস্তান হয়ে পার হয়ে, এটার ভেতরে যদি আমি রিক্সা চালানো শুরু করি, তাহলে আপনারা যে আলাপ করেছেন এই ঘটনাটা ঘটবে। কারণ এইটা কিন্তু আমরা মেইনলি বানিয়েছি যাতে মিরপুর থেকে খুব দ্রুত আমি আমার অফিস পাড়ায় যেতে পারি মতিঝিলে, না হয় আমি নারায়ণগঞ্জ চলে যেতে পারি। সেই জায়গায় যখন আপনি রিক্সা দিয়ে চালানো শুরু করবেন, সেই জায়গায় যখন আপনি মোটরসাইকেল চালাবেন সেই রাস্তাটাতে, তখন কিন্তু এই ম্যাসাকারগুলো হবে। কেননা প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে মোডের যে তফাৎ এবং তার যে স্পিডের ভ্যারিয়েশন। স্পিড যখন কম বেশি হয় তখন পিছনের গাড়িটা রিক্সার স্পিডে চলতে শুরু করে। রিক্সাওয়ালা মনে করে যেহেতু আমি একটা মেশিন লাগাই ফেলছি, এখন তো আমি, বা ইয়াং একটা রিক্সাওয়ালা যার নাকি নর্মাল রিক্সা চালায়, সে দেখবেন যে আকাশে মানে সে উড়ে চলে যাচ্ছে, তার মনে হয় সে খুব স্পিডে চালাচ্ছে। সেটা যে গাড়ির তুলনায় অত্যন্ত কম স্পিড, এটা কিন্তু সে মাথায় নেয় না। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে প্রথম যে ধাক্কাটা, অর্থাৎ আমাদের এই বিষয়গুলোকে পরিষ্কার করতে হবে যে আমাদের যতই আমরা রিক্সাওয়ালা খুব গরিব ইত্যাদি এইগুলি কথা বলি, যদি শহরকে আমার ওয়ার্কেবল রাখতে হয়, তাহলে আমাদের মেজর রাস্তা থেকে রিক্সা সরাতে হবে, মেজর রাস্তা থেকে আমার পরিবহনের জন্য মোটরসাইকেল সরাতে হবে। কারণ একটা লোক চলার জন্য আমি একটা গাড়ি দিয়ে দিতে পারি না। আমরা পিসিইউ ভ্যালু বলি, পিসিইউ ভ্যালু হচ্ছে একটা গাড়ি অন্য গাড়িকে কতটুকু ডিস্টার্ব করে। একটা কারকে এক ধরে আমরা অন্যগুলো বলি। একটা সিএনজিও যদি আপনি রাস্তায় দেন, তাহলে এটা 0.8 হয় পিসিইউ ভ্যালু। তার মানে হচ্ছে যে আপনি যদি একটা বাস দেন, আমি এটা বোঝানোর জন্য বলছি, ওইটা রাস্তাকে ডিস্টার্ব করে 3 ভ্যালু, আমরা ওয়ার্ল্ড ওয়াইড জানি। তার মানে 56 জন লোক যদি একটা বাসে উঠে, তাহলে সে হচ্ছে রাস্তাকে ডিস্টার্ব করে 3 পরিমাণ। ৩ পরিমাণ। হ্যাঁ। আর একটা কার গেলে লাগে 1 পরিমাণ। আর আপনি সিএনজিতে যান বা যে এখন যে অটো রিক্সাগুলো, এগুলো তো 0.8। তো 0.8 যদি হয়, তার মানে ওরকম যদি 3টা রিক্সা বা 4টা রিক্সা বা সিএনজি একখানে করি, তাহলে বাসের সমান হয়ে যাচ্ছে। তাহলে সে অনেকখানি অল্প। এবং অনেকখানি জায়গা সে খরচ করে ফেলেছে, কিন্তু সে কিন্তু গেইন করেনি, রাস্তাকে ডিস্টার্ব করেছে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো একটা খুবই হাইলি স্পেশালাইজড পড়ালেখা। আমি জানি যে নেওয়াজ এই ব্যাপারে কথা বলবেন, আমার ধারণা যে এইগুলি হাইলি স্পেশালাইজড পড়ালেখা, এবং সেইগুলোর থেকেই আমরা যদি এই জিনিসগুলোকে ওপর থেকে, অর্থাৎ পরিকল্পনা থেকে যদি আমি আসি, তারপরে যদি ট্রান্সপোর্টের যেটা আমরা রোড নেটওয়ার্কের ব্যাপারটা আসি, সেটাও কিন্তু ট্রাফিকের কাজ না। মানে কোথায় কি রাস্তা হবে, তার ক্রসিং কীভাবে রিজলভ করব, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ বা ট্রাফিকের ম্যানেজমেন্টের লোকের কাজ। আর প্ল্যানারের কাজ হচ্ছে ট্রাফিক প্ল্যানিংটা, ট্রান্সপোর্টের কোথায় হবে, মানে হবে কি না। দেন আপনি যদি একদম লোকাল লেভেলে আসেন, তখন হচ্ছে ট্রাফিক হবে আমাদের ওই কথাটাকে এনফোর্স করবে,
ওই রুলসটাকে বা ওই পলিসিটাকে এনফোর্স করবে, না হলে তাকে শাস্তি দিবে। এইটা তিনটা ভাগ যদি আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে মিলাতে না পারবেন ততক্ষণ কিন্তু এই গল্প আমরা করে যাব, কোনো লাভ নেই। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, আমি একটু আপনার এটাতে আসি যে যদি একটা সহজ জিনিস দেখেন যে আমরা যে জায়গাটাতে বাস করি তার থেকে হাঁটা দূরত্বে যদি আমার স্কুলটা হয়, আমরা প্রত্যেক পাড়ায় প্রথমে বাচ্চাটাকে কিন্তু একদম হাঁটা দূরত্বের স্কুলে নিয়ে যাই, আর আমরা তাকে গেলাতে থাকি, মানে ক্লাস 2 পর্যন্ত পড়াটা গেলাতে থাকি, তারপরে সে স্কলাস্টিকায় পরীক্ষা দেয়, একবার পারে না দুবার পারে, তারপরে যখন চান্স পায় তখন বয়স কমিয়ে দিই। এটা একটা কমন প্র্যাকটিস। তার মানে ওই ছেলেটা কিন্তু জ্ঞানীই ছিল, কিন্তু সেই জ্ঞান স্কলাস্টিকে গেলে তো অবশ্যই জ্ঞানী, এরকম একটা ভাব আর কি। তাহলে সে যখন বাচ্চাটা যখন জন্মাইছে তখনও জ্ঞানীই ছিল, তাইলে মানে ব্রেন তো বদলায় নেই। তাহলে এই বাচ্চাটা যদি আমার প্রপার স্কুলে, পাড়ার স্কুলে পড়তো, আমরা সবাই পাড়ার স্কুলে পড়া মানুষ, আমরা তো বুয়েট হয়ে আসলাম, নটরডেম হয়ে আসলাম, আমাদের কোনো সমস্যা হলো না, এবং ইন্টারন্যাশনালি আমরা কাজ করলাম এবং ওনারাও করেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এইটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে পাড়ার স্কুলে বাচ্চাটা যদি পড়তো তাহলে লাভ কী হতো। তাহলে প্রথম কথা হচ্ছে যে রিক্সাটা স্কলাস্টিকা পর্যন্ত যাওয়া লাগতো না, অথবা তার কারটা যাওয়া লাগতো না। বাচ্চাটা এখন ওই স্কুলে পড়ার ফলে ফেরত যখন আসে তখন সে তার পাড়ায় কোনো বন্ধু পায় না, কারণ তার পাড়ায় আর কোনো বন্ধু নাই। সেই জন্য সেই ছেলেগুলো কিশোর গ্যাং বানাতে পারে, বিকজ সে তার পাশের বাসার যে গার্জিয়ান তাকে চেনে না, তার সামনে সিগারেট খেতে পারে। কিন্তু এই বাচ্চাগুলো যদি একই সাথে একই সময়ে বড় হতো তাহলে সে তার বাবাকে চিনতো, অমুকের বাবাকে চিনতো, তার মাকে চিনতো। উন্নত বিশ্বে তো একেবারে স্ট্রিক্টলি এগুলো করা হয় যে যে এলাকায় যারা যে বাচ্চারা থাকবে তাদেরকে সেখানকার স্কুলে যেতে হবে। এক্স্যাক্টলি। তার মানে আপনি যদি পাড়ার ভিতরে শুধু প্রাইমারি স্কুল, হাই স্কুল এনশিওর করেন। আমি যখন আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে, তখন আমি একটা স্টাডি দিয়েছিলাম, স্টেট ইউনিভার্সিটিতে পড়াতাম। ওদেরকে আমি একটা স্টাডি দিয়েছিলাম যে ওরা গুনেছে নিজেরা, রাস্তায় গুনেছে যে সকালবেলার যে মর্নিং ট্রাফিকটা আমাদের, আমি ধানমন্ডিতে থাকি, ওখানে ঢোকার জন্য তো ওরা আসে সবাই, তো ওদেরকে ওরা ফিজিক্যালি গুনেছে আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন। 36% ট্রাফিক ছিল আপনার হচ্ছে স্কুল বাউন্ড, ধানমন্ডিতে স্কুলে আসতেছে তারা বিভিন্ন জায়গা থেকে, অ্যাজ ডিস্ট্যান্ট অ্যাজ নারায়ণগঞ্জ। আপনি তো নারায়ণগঞ্জ, আমি ভিকারুন্নেসা আমি জানি গাজীপুর থেকে। এখন আপনি বলেন এই যে বাচ্চাটা আসছে, আমি নিজে জানি এই বাচ্চাটা যে ট্রাফিক জ্যামটা তৈরি করেছে, তারপরে তো আপনি হচ্ছে ট্রাফিকটা ভালো না মন্দ সেটা নিয়ে আলাপ করবেন। এই গাড়িটা তো আসারই কথা ছিল না, রাইট? এটা একটা পয়েন্ট। দেন আপনি যদি পাড়ার ভিতরে ছোট বাজারটা করেন, যেটা ভ্যানে এখন বাজারগুলো হয়, আপনি দেখেন, আপনি যদি পাড়ার মধ্যে ওই ধানমন্ডির মতো বড় হয়ে গেলে একটা বড় জায়গায় যদি আপনি বাজার করেন, যেখানে আপনি জুতাটা কিনতে পারবেন, আপনার জামাটা কিনতে পারবেন, স্বাভাবিক। আপনি ফ্রিজ কিনতে গেলে আপনি যান ইয়েতে অন্য দূরে, অসুবিধা নেই। তাহলে পরে আপনি দেখেন প্রত্যেক দিনের যে ডে টু ডে ট্রাফিক যেটা, তা কিন্তু আপনি 80% নাই করে দিবেন। এটাকে আমরা ট্রিপ জেনারেশন বলি। ট্রিপ জেনারেশন প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা গুনি, গোনার পরে দেখা যায় যে তার ম্যাক্সিমাম ট্রিপ বাইরে যায় নাই। তাহলে বাইরে গেল কারা? ইউনিভার্সিটির কোনো একটা বাচ্চা যদি থাকে আমার পরিবারে, তাহলে সে হয়তো গেল, তাই তো, অফিসে গেল। আর একটা অফিসে গেল, যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজন অফিস করে তাহলে দুজন গেল, তাহলে তিনটা ট্রিপ ব্যাক, এই 6টা ট্রিপ হবে। আর যদি 2টা বাচ্চা ইউনিভার্সিটি গোয়িং হয় তাহলে 8টা ট্রিপ হবে। এই 8টা ট্রিপও আবার হবে যারা, তাদের জন্য যদি আমি এফিশিয়েন্ট বাস রাখি, তাহলে তো সে সেই বাসটাতে যাবে, সবচেয়ে কোয়ালিটি বাসটা দেবো। গাড়ি দিয়ে কেন? আমি তো তার তো গাড়ি যা না, আপনি তো এটা অনেক বলেন। ধানমন্ডিতে এমনও আছে যে আপনার হাফ কিলোমিটারের জন্য কিংবা কোয়ার্টার কিলোমিটারের জন্য তাদেরকে গাড়ি নিতে হয়, কারণ মানে আমি শুধু ধানমন্ডির কথা বলবো না, অনেকগুলো জায়গায় স্ট্যাটাস সিম্বল তো না স্ট্যাটাস না, হ্যাঁ, হাঁটার জন্য নিরাপদ ফুটপাথটা। হ্যাঁ, আমি বলবো যে এই হাঁটার জন্য নিরাপদ ফুটপাথ নেই। না, আমি যখন আপনি রিজলভ করে দিবেন এই প্রবলেমটা, তখন তো আর ওটা থাকবে না। ফুটপাথ বলতে আপনি যদি ভিকারুন্নেসার কথাই বলেন, আপনি বা ইয়েতে যান বেডি রোডে, আপনি দেখবেন পুরো আপনি ভিকারুন্নেসার যে ফুটপাথ, এই পুরো ফুটপাথটাই হলো বাজার, মাছ থেকে শুরু করে সব বিক্রি হচ্ছে। আমি এই পয়েন্টগুলো কি মানে ছাত্রীরা সবাই রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। তাহলে আমি যদি এই পয়েন্টটা আপনাকে শুধু মানে ফোর্স করতে বলি, আমরা প্রয়াত যে আমাদের নগর পিতা ছিলেন তার সাথে 1 বছর পূর্তিতে আনিসুল হকের সাথে আমি বসছিলাম লাইভে, এবং তাকে আমি বলেছিলাম আপনি অনেক কিছু করতে চাচ্ছেন, করছেন, এগুলো নগর পিতা হিসাবে করছেন, ম্যাক্সিমামগুলো আপনার আওতার জিনিস না, অন্য ডিপার্টমেন্ট কাজটা করছে না বলে আপনি এনফোর্স করছেন আমাদের লোক হয়ে। ওয়েলকাম, ভালো কথা, কিন্তু আপনি যে কাজগুলো আপনাকে একদম ডেডিকেটেডলি দেওয়া হয়েছে তার মধ্যে কয়টাতে হাত দিলেন? তো আপনি দয়া করে আমাদেরকে যদি শুধু ফুটপাথটা ঠিক করে দেন, যেটা আপনার ডেডিকেটেড রিকোয়ারমেন্ট, তাহলে 40% অফ দ্য আমার ট্রিপ 40%, ওই সময় ছিল, এখনও তাই, আপনি তখন পায়ে হেঁটে যাবে। তাহলে পরে আপনার তো যানজট অনেক কমে যায়, কারণ তারপরে বাসে আছে 40, আমরা জানি 36 থেকে 40। তো তাহলে ওইটা আর এটা যদি আপনি ঠিক করেন, মানে বাসটা কোয়ালিটি দিতে হবে,
হাঁটাটা কোয়ালিটি দিতে হবে। তাহলে আপনার তো আর কোনো লোক থাকে না তেমন, গাড়িতে যাবে না, তো গাড়ি বাসায় লক করে রেখে এটাতে যাবে। আর গাড়ি যারা কিনেছে তাদেরকে আপনি সিম্পল একটা জিনিস করেন যে তোমার আয়ের বৈধতা আমাকে দেখাও, তুমি যে এইটার ট্যাক্স দিছো কিনা, আমি একটা অনুরোধ করব। আর একটা হচ্ছে অফিসের গাড়িগুলো যে যত্রতত্র ব্যবহারের সেগুলো জায়গায় আপনি এনশিওর করেন। ব্যাংক লোনও এই দুইটা জায়গায় ব্যাংক লোনও বন্ধ। এগুলো যদি এনশিওর করেন তাহলে গাড়ি দেখবেন 80% নাই হয়ে গেছে, কিন্তু গাড়ি কিন্তু সব কিন্তু ভুয়া গাড়ি এগুলা, এবং সেই জন্য যত্রতত্র চলতে পারতেছে। আমি যাই এক গাড়িতে, আমার ওয়াইফ বাজার করতে যায় আরেক গাড়িতে। এইসব জিনিসগুলো যদি বন্ধ করি তাহলে যানজট আপনি যেটা বললেন সেটা এমন একটা লেভেলে চলে আসবে যে মানে তারপরে আপনি ম্যানেজেবল ইউ আর টকিং অ্যাবাউট ম্যানেজমেন্ট। ইয়া, মানে আমাদের ম্যানেজমেন্ট এর মধ্যে কিন্তু টাকা লাগছে না, কিন্তু আপনি খেয়াল করে দেখেন। আর একটা সেন্টেন্স আমি বলে শেষ করি, কারণ আরেকটা জিনিস না বললে হবে না। সেটা হচ্ছে যে আমরা যেমন মেট্রো নিয়ে আমরা খুব গর্বিত এখন। অবশ্যই মেট্রো আমাদের অন্য কিছু না থাকার কারণে মেট্রো খুব আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসতেছে, এবং এটা কাজে লাগছে। কিন্তু একটা আমি আপনাকে বলি, এই গাড়িটা এন রুট, মানে এখান থেকে একটা নির্দিষ্ট রুটে যাচ্ছে। এই গাড়িটা যখন নাকি চলে ট্রেনটা, তখন আপনি 0.8 কিলোমিটার পর পর আমাকে নামাতে উঠাতে করছেন কেন? এই গাড়িটা স্পিড দিয়ে থামতেই তো আমার 0.8 কিলোমিটার চলে যায়। আমি কেন এত পরপর স্টেশন দিলাম, আপনি আমাকে একবার বুঝায় বলেন তো। কারণ স্টেশন মানে হচ্ছে আমি এখানে পৌঁছাবো তারপরে তো উঠবো। তার মানে আমি হয় এখানে রিক্সা নিয়ে আসবো যদি একটু ভারী কিছু নিয়ে আসি, নাহলে সিএনজি নিয়ে আসবো, নাহলে নিচে আমরা দাঁড়াবো। আমার এই জিনিসটা করার তো দরকার ছিল না। আমি তো 2 কিলোমিটার পর পর দিতে পারতাম, কারণ তাহলে সেন্টার থেকে 1 কিলোমিটার ম্যাক্সিমাম হাঁটতে হতো, নিয়ারেস্ট যেটা। তাহলে আমি কি 1 কিলোমিটার হাঁটতে পারি না? 1 মাইল তো বলে না, 1 কিলোমিটার। অথচ বিদেশে গিয়ে কিন্তু আমরা 3-4 মাইলও হেঁটে বাস স্ট্যান্ডে যাই। হেঁটে ফেলি। এই জায়গাগুলো একটু দেখা লাগবে, কারণ এই মেট্রো রেল যেটা নিয়ে আমরা খুবই আনন্দিত, এটার কস্ট এবং এটার বেনিফিট যদি আপনি দেখেন, বেনিফিট হচ্ছে এটা যদি সবচেয়ে ভালোভাবে চলে, আমি একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলছি, তখন সমস্ত ট্রান্সপোর্টের যে যতগুলো ট্রিপ তৈরি করি আমরা, ছোট বড় মাঝারি, তার মাত্র 12% ক্যারি করতে পারে। 100-এ 100 যদি সে চলে। কিন্তু আপনি জানেন ডিপ রাত্রে সে চলে না, পিক আওয়ার ছাড়া 100 হয় না। তাহলে সে তার মানে 100 চলে না, তার মানে সে 9-10% ট্রিপ ক্যারি করে। তাহলে এইটা দিয়ে যদি আপনি ভাগ করেন কত টাকা খরচ করেছি, এটা দিয়ে ভাগ করেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বরং আপনি তার চেয়ে অনেক কম পয়সায় এই বাস এবং আপনি লোকালাইজ যে সলিউশনটা আমি বললাম, যেটাকে ল্যান্ড ইউজ বলছি, এইটা করলে পরে আমার মনে হয় প্রবলেমটা অনেকখানি আপনার। জি, ধন্যবাদ।